মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির কারণে পরাশক্তি হওয়ার স্বপ্নভঙ্গ ভারতের। মত বিশ্লেষকদের আলোচনার মাধ্যমে পাকিস্তানিরা চান সংকটের সমাধান। লিবিয়ায় প্রভাবশালী মিলিশিয়া প্রধানকে হত্যার জেরে উত্তপ্ত রাজধানী, কয়েক এলাকায় লকডাউন, বাংলাদেশিদের চলাচলে বিধিনিষেধ। হামাসের কাছে ১৯ মাস বন্দী থাকার পর মার্কিন বংশোদ্ভূত জিম্মিকে মুক্তি, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার নতুন সম্ভাবনা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও কিছু খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হওয়ায় ভারতের পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষী স্বপ্ন ভেঙে গেছে, এমনটাই মত বিশ্লেষকদের। বলছেন, অপারেশন সিন্দুরে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় বড়সড় ধাক্কা খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি শান্ত থাকলেও সীমান্ত এলাকাগুলোয় থমথমে পরিবেশ। সেদিকে আলোচনার মাধ্যমে দুদেশের মধ্যকার সব সংকটের সমাধান চান সাধারণ পাকিস্তানিরা। চিরচেনা রূপে ফিরেছে ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলো। খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, পদচারণায় মুখর স্থানীয় বাজারগুলো। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর উত্তেজনা কমলেও সংঘাতের রেশ এখনও কাটেনি। সাফল্য নিয়ে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি দাবিতে সরগরম দুদেশের গণমাধ্যম। সন্ত্রাসবাদের অভিযোগে পাকিস্তানে অপারেশন সিন্দুর পরিচালনা করে পাল্টা আঘাত পেয়েছে ভারতও। তৃতীয় পক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তাদের থামতে হয়েছে। এ পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, বড়সড় ধাক্কাই খেয়েছেন নরেন্দ্র মোদী। দক্ষিণ এশিয়ায় একক আধিপত্য প্রতিষ্ঠার যে উচ্চাভিলাষী স্বপ্ন তিনি দেখেছিলেন, তাতেও গুড়ে বালি। ভারত ভেবেছিল তাদেরই বিজয় হবে, প্রধানমন্ত্রী মোদীর অবস্থান আরো শক্ত হবে। কিন্তু অপারেশন সিন্দুর নিয়ে আমার মূল্যায়ন হলো মোদীর অবস্থান আরো দুর্বল হয়েছে। কৌশলগতভাবে এই অঞ্চলে কর্তৃত্ব স্থাপনের যে আকাঙ্ক্ষা ছিল ভারতের, সেটা অনেকটাই ক্ষীণ। এই অভিযান নিয়ে যে ধরনের সমর্থন পাওয়ার আশা করেছিল ভারত সরকার, সেটি তারা পায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও পুরোপুরি আতঙ্ক কাটেনি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বাসিন্দাদের। যুদ্ধবিরতি লঙ্ঘনের শঙ্কায় তারা। আমরা এখনো ভীত। দিন কোনোভাবে কেটে গেলেও রাতে আতঙ্কে থাকি। আবার যদি হঠাৎ আক্রমণ হয়, তাহলে আমরা কোথায় যাব? সরকারের কাছে আবেদন করছি, আমাদের অন্য কোথাও স্থানান্তরিত করা হোক। সাধারণ পাকিস্তানিদের আশা, বৈরিতা নিরসনে সংঘাতের পরিবর্তে আলোচনার পথকে বেছে নেবে প্রতিবেশী দুদেশের সরকার। পাকিস্তানের উপর চাপ প্রয়োগের জন্য বারবারই পেহেলগামের ঘটনার মতো পরিস্থিতি তৈরি করে আসছে ভারত। তবে সংঘাতের কোনো ইতিবাচক দিক নেই। দুদেশের মধ্যে গুরুত্বপূর্ণ বিভেদগুলো আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত, এটা সঠিক পন্থা। এদিকে চলমান সংঘাতে দুদেশের সীমান্তবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত নাগরিকরা সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুদ্ধবিরতির পর সব বিমানবন্দর খুলে দেওয়া হলেও ভারতে পুরোপুরি স্বাভাবিক হয়নি বিমান চলাচল। চলমান উত্তেজনার জেরে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো এয়ারলাইন জম্মু, অমৃতসর, জামনগর সহ বেশ কয়েকটি শহরে মঙ্গলবারের ফ্লাইট স্থগিত করেছে। এয়ারলাইনগুলোর দাবি, যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সোমবার দেশটির অন্তত ৩২টি এয়ারপোর্ট খুলে দেওয়ার ঘোষণা দেয় ভারত সরকার। পাকিস্তানের সাথে যুদ্ধবিরতি চুক্তির পর পাঞ্জাবের একটি বিমান ঘাঁটি পরিদর্শনে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর ঘাঁটিতে যান ভারতীয় প্রধানমন্ত্রী। এ সময় তিনি সাক্ষাৎ করেন দেশটির বিমান বাহিনীর সদস্য ও বিএসএফ জওয়ানদের সাথে। মূলত সেনাদের মনোবল বাড়াতে ঘাঁটিটিতে গিয়েছেন মোদী। এ সময় সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন তিনি। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে পাকিস্তানের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত 4 ঘাঁটির একটি আদমপুরের এই বিমান ঘাঁটি। স্যাটেলাইট ইমেজে ধরা পড়ল ভারতের হামলায় পাকিস্তানের সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির চিত্র।
মেক্সার টেকনোলজির প্রকাশিত বেশ কয়েকটি ছবিতে দেখা যায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ভবন। এছাড়া ভারতের মিসাইল আঘাত হেনেছে পাকিস্তানের বিমান ঘাঁটির একটি রানওয়েতে, যদিও পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য দেয়নি ভারত ও পাকিস্তান। তবে ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছে ইসলামাবাদ। পাশাপাশি পাল্টা অভিযানে দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতির দাবিও করেছে তারা। ভারতও পাকিস্তানের একাধিক সামরিক স্থাপনা ধ্বংসের পাল্টা দাবি করেছে। ভারতের সাথে সংঘাতের ফলে কোনো ধরনের আর্থিক প্রভাব পড়বে না পাকিস্তানের অর্থনীতিতে, এমন দাবি করেছেন দেশটির অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব। বলেন, ক্ষতি হলেও তা পুষিয়ে নেয়ার সক্ষমতা রয়েছে ইসলামাবাদের। এই মুহূর্তে কোনো বড় ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখছি না। পুঁজিবাজারও স্বাভাবিক হতে শুরু করেছে। সূচকের যে দরপতন হয়েছিল সেটিও স্থিতিশীল হচ্ছে। তাই আর্থিক ক্ষতির সংখ্যা খুব বড় কোনো ঘটনা নয়। কোনো প্রভাব পড়লেও সেটি সামঞ্জস্য করার ক্ষমতা রয়েছে পাকিস্তান সরকারের। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার শিকার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। নিন্দার মুখে নিজের সোশ্যাল হ্যান্ডেল এক্সে ব্যক্তিগত অ্যাকাউন্ট লক করে দিয়েছেন পররাষ্ট্র সচিব। ব্যাপক হয়রানির শিকার তার পরিবারও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে তার মেয়ের ব্যক্তিগত তথ্য। এই পরিস্থিতিতে পররাষ্ট্র সচিবের সমর্থনে কথা বলছেন বহু ভারতীয় প্রশাসনিক কর্মকর্তা। তাদের বক্তব্য, পররাষ্ট্র সচিব একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি যে সর্বদা জনগণের সেবায় নিয়োজিত। তার ব্যাপারে কিছু না জেনেই ঢালাওভাবে আক্রমণ করা হচ্ছে, যা দুর্ভাগ্যজনক। এ বিষয়ে নিন্দা জানিয়েছেন ভারতীয় রাজনীতিকরাও। প্রভাবশালী মিলিশিয়া প্রধান ঘেনিয়াওয়াকে হত্যার জেরে হঠাৎ করে উত্তপ্ত লিবিয়া। ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো। সোমবার রাতে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণ হয়েছে রাজধানী ত্রিপোলিতে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি মোকাবেলায় বেশ কয়েকটি এলাকায় লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। সেখানে বসবাসরত বাংলাদেশিদের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। সংঘাত থামিয়ে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জাতিসংঘের। একের পর এক গুলি বিস্ফোরণে হঠাৎই রণক্ষেত্র ত্রিপোলি। সোমবার রাত 9টায় ভয়াবহ হয়ে ওঠে লিবিয়ার রাজধানীর পরিস্থিতি। ক্রমাগত বোমার শব্দে প্রকম্পিত হয় দক্ষিণাঞ্চল। এর আগে হত্যা করা হয় লিবিয়ার সবচেয়ে শক্তিশালী খ্যাত মিলিশিয়া বাহিনী এসএস এর প্রধান আল কিকলি ওরফে ঘেনিওয়াকে। জানা গেছে গেল কয়েকদিন ধরেই আঞ্চলিক গোষ্ঠীগুলোর সাথে বিরোধ চলছিল তার, যার জেরেই রাজধানীতে ছড়ায় সহিংসতা। এ সময় নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষে জড়ায় সশস্ত্র গোষ্ঠীগুলো। প্রাথমিকভাবে কয়েকজন বেসামরিক সহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহতের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অঞ্চলটিতে লকডাউন জারি করেছে লিবিয়া প্রশাসন। বন্ধ রাখা হয়েছে স্কুলও। পাশাপাশি ত্রিপোলিতে থাকা বাংলাদেশিদের নিজ বাসস্থানে থাকার জরুরি সতর্কবার্তা দিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। এদিকে সংঘাত বন্ধে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘের লিবিয়া সহায়তা বিষয়ক মিশন। বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতের দাবিও জানিয়েছে সংস্থাটি। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই উত্তর আফ্রিকার দেশটিতে জন্ম নেয় বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। বিভিন্ন অঞ্চলের দখল নেয়াকে কেন্দ্র করে পরবর্তীতে তারা সংঘাতে জড়ায়। 97% সুন্নি অধ্যুষিত মুসলিম দেশ লিবিয়া। অনিক রহমান, যমুনা নিউজ। বহুল আলোচিত মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাজধানী রিয়াদে তাকে স্বাগত জানান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদি পৌঁছেই একটি বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়েছেন ট্রাম্প। 4 দিনের সফরে কাতার ও সংযুক্ত আরব আমিরাতও যাবেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিতীয় দফায় হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পরে এটি ট্রাম্পের প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফর। ধারণা করা হচ্ছে সফরে বাণিজ্যকে প্রাধান্য দিচ্ছেন ট্রাম্প। 3 দেশ যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিতে পারে বলে দাবি মার্কিন বিভিন্ন গণমাধ্যমের। আলোচনা হতে পারে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতেও। ফাইটার জেটের পাহারায় সৌদি আরবে অবতরণ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান। মঙ্গলবার সৌদির আকাশ সীমায় প্রবেশের সাথে সাথেই ট্রাম্পকে বহনকারী বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে যায় সৌদি বিমান বাহিনীর একাধিক F-15 ফাইটার জেট। সামাজিক মাধ্যমে এক্স হ্যান্ডেলে ভিডিও ফুটেজ প্রকাশ করে সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনো। এর আগেও বিভিন্ন সময়ে বিশ্ব নেতাদের নিরাপত্তা নিশ্চিতে ফাইটার জেট দিয়ে পাহারা দিয়েছে সৌদি সরকার।
তুরস্কে পুতিন জেলেনস্কির সরাসরি আলোচনায় অংশ নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মধ্যপ্রাচ্য সফরের আগে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেই এই আগ্রহের কথা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের প্রত্যাশা, রাশিয়া ইউক্রেনের বহুল প্রতীক্ষিত বৈঠকটিতে গুরুত্বপূর্ণ কোনো ফল আসবে। এছাড়াও আলোচনায় দুই দেশের নেতাদের উপস্থিতির বিষয়ে আশা প্রকাশ করেন তিনি। জানান, সম্ভব হলেই বৃহস্পতিবার তিনি উড়াল দিতে পারেন ইস্তাম্বুলে। Don't underestimate Thursday in Turkey. Thursday's meeting with Russia and Ukraine. রাশিয়া ইউক্রেনের বৃহস্পতিবারের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আমি জোরালো চাপ প্রয়োগ করেছিলাম। মনে হয় সেখান থেকে ভালো কিছু বের হবে। আশা করি বৈঠকে দুই নেতাই অংশ নেবেন। আমি সেখানে যাওয়ার কথা ভাবছিলাম। বৃহস্পতিবার কোথায় থাকবো জানি না, তবে তুরস্কে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দীর্ঘ 19 মাস জিম্মি থাকার পর অবশেষে ইসরায়েলি মার্কিন দ্বৈত নাগরিক ইডান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পরেই প্রথম কোনো বন্দীকে মুক্তি দিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। এই পদক্ষেপকে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার নতুন সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। আর কখনোই দেখতে পাবেন না পরিবারের সদস্যদের। কিন্তু দীর্ঘ 1 বছর 7 মাস পর আবারও পরিবারকে ফিরে পেয়ে আবেগ তাই বাঁধ মানেনি ইডান আলেকজান্ডারের। ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্য ছিলেন ইডান। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের শুরুতে 2023-এর 7 অক্টোবর গাজার সীমান্ত থেকে 21 বছর বয়সী ইসরায়েলি মার্কিনী দ্বৈত নাগরিক ইডানকে আটক করে হামাস। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায় ইসরায়েলি এ সেনাকে মুক্তি দিয়েছে হামাস। তার মুক্তির সময় কয়েক ঘন্টার জন্য গাজায় সেনা অভিযান স্থগিত রাখে তেল আবিব। সর্বোচ্চ নিরাপত্তায় তাকে গ্রহণ করেন হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। ধারণা করা হচ্ছে তরুণ এ সেনা সদস্যই হামাসের হাতে বন্দী শেষ মার্কিন নাগরিক। আমি এটা জানতে পেরে খুবই আনন্দিত যে আমেরিকান নাগরিক ইডান আলেকজান্ডার, যাকে আমরা মৃত ধরে নিয়েছিলাম, তাকে আজ মুক্ত করে নিয়ে এসেছি আমরা। তার মুক্তির পুরো কৃতিত্ব স্টিভ উইটকফের, যিনি দুর্দান্তভাবে নিজের দায়িত্ব পালন করেছেন। বাকি আরও 20 জিম্মিকে মুক্ত করতেও চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। আমি ঈশ্বর, ট্রাম্প আর উইটকফের প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি কৃতজ্ঞতা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতিও, আমার ইডানকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য। আমি আমার ইডানকে জড়িয়ে ধরে বসে থাকতে চাই, ওকে আর কখনোই কোথাও যেতে দিতে চাই না। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর এই প্রথম জিম্মি মুক্তি দিয়েছে হামাস। দক্ষিণ গাজায় খান ইউনিসের অজ্ঞাত এক স্থানে রেডক্রসের কাছে তাকে হস্তান্তর করে হামাস সদস্যরা। এই ঘটনাকে ইসরায়েল হামাস সমঝোতার একটি নতুন সম্ভাবনা হিসেবে দেখছে মিশর, কাতার সহ মধ্যস্থতাকারী বহু রাষ্ট্র। এটি আমাদের জন্য খুবই আবেগঘন একটি মুহূর্ত। দীর্ঘদিন বন্দী থাকার পর ইডান আলেকজান্ডার ফিরে এসেছে। তার এই মুক্তির পেছনে কূটনৈতিক ও সামরিক চাপ প্রয়োগের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ। হামাসকে পরাজিত করে বন্দী সকল জিম্মিদের মুক্তি ও যুদ্ধের সমস্ত লক্ষ্য অর্জনে সবসময় আমাদের পাশে আছেন প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা করতে মধ্যপ্রাচ্য সফর করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে আলোচনায় যোগ দিতে মধ্যপ্রাচ্যে প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বৈঠকের পরিণতি ফলপ্রসূ না হলে গাজায় আগ্রাসনের পরিধি বাড়ানোর হুমকিও দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। গাজা উপত্যকার খান ইউনিসে আইডিএফের বর্বর হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিক হাসান ইসলাইয়া। এলাকাটির নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় সাংবাদিক সহ প্রাণ হারিয়েছে আরও 39 জন নিরপরাধ ফিলিস্তিনি। যুদ্ধবিরতি এবং গাজায় ত্রাণ প্রবেশে ইসরায়েলি বাহিনীর অবরোধ তুলে নেওয়ার জোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধের পরিধি বাড়ানোর পরিকল্পনা স্থগিত রাখবে ইসরায়েল। নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র ল্যান্ড সোর্ড 2 মিসাইল সিস্টেমের সফল পরীক্ষা চালালো তাইওয়ান। মঙ্গলবার দ্বীপটির দক্ষিণ পূর্ব উপকূলের একটি প্রত্যন্ত এলাকায় এই পরীক্ষা চালানো হয়। ভূমি থেকে নিক্ষেপযোগ্য মিসাইলটি নির্মাণ করেছে দেশটির সরকারি অস্ত্র প্রস্তুতকারক সংস্থা চুংশান ইনস্টিটিউট। 15 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম এটি। 360 ডিগ্রিতে লক্ষ্যবস্তুর নির্ধারণ ও নজরদারি চালাতেও সক্ষম এই মিসাইল সিস্টেম। গেল শনিবার প্রথমবারের মতো মার্কিন ক্ষেপণাস্ত্র হাইমার্সের সফল পরীক্ষা চালায় তাইওয়ান।
টানা 2 সপ্তাহ পর জ্বালানি তেলের দাম কমায় স্বস্তি ফিরেছে বিশ্ববাজারে। ধারণা করা হচ্ছে চীন যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক অস্থিরতা কিছুটা শিথিল হওয়ায় কমেছে দাম। ব্রেন্ট ক্রুড ফিউচার ও টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড অয়েলের দাম কমেছে ব্যারেল প্রতি 0.3%। বর্তমানে যা প্রতি ব্যারেলে দাঁড়িয়েছে প্রায় 64 ও 62 ডলারে। বাণিজ্য যুদ্ধ বন্ধ হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে জ্বালানি তেলের, যার ফলে সোমবার রেকর্ড 1.5% বাড়লেও বর্তমানে অনেকটাই স্থিতিশীল জ্বালানি ও অপরিশোধিত তেলের মূল্য। তবে দুই দেশের বাণিজ্য চুক্তি শেষ হলে কি হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। তুরস্কের বিদ্রোহী গোষ্ঠী পিকেকের অস্ত্র সমর্পণের ঘোষণা পর এবার আলোচনায় সংগঠনটির প্রতিষ্ঠাতা আবদুল্লাহ ওজালান। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এই নেতার মুক্তি ঘিরে শোনা যাচ্ছে বেশ জোরালো গুঞ্জন। ধারণা করা হচ্ছে অস্ত্র সমর্পণ প্রক্রিয়ায় সাহায্য করতে দ্রুতই জেল থেকে মুক্তি দেওয়া হতে পারে তাকে। ফিরতে পারেন রাজনীতিতেও। তুরস্কের বিরোধী নেতার ভূমিকাতেও দেখা মিলতে পারে আবদুল্লাহ ওজালানের। কুর্দি জনপদের স্বাধীনতার আশায় 1978 সালে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে প্রতিষ্ঠা করেন কুর্দি নেতা আবদুল্লাহ ওজালান। এক পর্যায়ে সশস্ত্র বিদ্রোহ শুরু করে সংগঠনটি। 90-এর দশকে স্বাধীনতার দাবি থেকে সরে এসে স্বায়ত্তশাসিত ভূখণ্ডের দাবি তোলে পিকেকে। রোশানলে পরে নাম ওঠে সন্ত্রাসী তালিকায়। ফলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা মাথায় নিয়ে 1999 সালে কারাগারে যান কুর্দিদের মুক্তিকামী নেতা ওজালান। অবশ্য তাতেও ভাটা পড়েনি পিকেকের কার্যক্রমে। এতদিন জেলে বসেই কলকাঠি নাড়তেন ওজালান। তবে সংগঠনের অস্ত্র সমর্পণের ঘোষণার পর সবচেয়ে বড় প্রশ্ন এখন ওজালানকে ঘিরে। সশস্ত্র সংগ্রাম থামিয়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সুবিধা করায় তার মুক্তির গুঞ্জন বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। ধারণা করা হচ্ছে শিগগিরই আসতে পারে আবদুল্লাহ ওজালানের মুক্তির ঘোষণা। অস্ত্র সমর্পণের সহায়তায় ছাড়া পেতে পারেন তিনি, এমনটাই মত বিশ্লেষকদের। তুরস্কের স্থায়ী ও টেকসই শান্তির জন্য ছাড়া হতে পারে ওজালানকে, কেননা তারা চাইবে না এই সমাধান ক্ষণস্থায়ী হোক। বিষয়টি নিয়ে ইউরোপ থেকে চাপ এসেছে তুরস্কের উপর। এতে ইউরোপীয় ইউনিয়নে আঙ্কারার যোগদানের পথ আরও সুগম হতে পারে। শুধু তাই নয়, ওজালান সহ তার সংগঠনের সদস্যদের রাজনীতিতে ফেরারও জোরালো আওয়াজ মিলছে। বলা হচ্ছে তুরস্কে কার্যত কোনো শক্তিশালী প্রতিপক্ষ না থাকায় বিরোধী নেতার ভূমিকায় দেখা যেতে পারে ওজালানকে। তবে সব ছাপিয়ে পিকেকের এই অস্ত্র সমর্পণকে দেখা হচ্ছে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ক্যারিয়ারের সবচেয়ে বড় সফলতা হিসেবে। অনিক রহমান, যমুনা নিউজ। মিয়ানমারে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি অঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এদিকে কমপক্ষে 22 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 30 জন। মান্দালয় থেকে আনুমানিক 100 কিলোমিটার দূরে দেশটির সাগাইং নামক অঞ্চলে ফেলা হয় 500 পাউন্ডের বোমা। এ সময় স্কুলটিতে অবস্থান করছিলেন শতাধিক শিক্ষার্থী। বিস্ফোরণের তীব্রতা বেশি থাকায় কয়েক কিলোমিটার দূর থেকে অনুভূত হয় শকওয়েভ। গেল মাসেই বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে 20 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে জান্তা সরকার, যা 22 এপ্রিল শেষ হয়। 2021 সালে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। তখন থেকেই জান্তার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করছে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী। মেক্সিকোতে নির্বাচনী প্রচারণা চলাকালীন সময়েই মেয়র পদপ্রার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশটির পূর্বে ভেরাক্রুজ প্রদেশে হয় এই ঘটনা। প্রচারণার সময় সমর্থকদের সাথে কথা বলছিলেন মেয়র পদে দাঁড়ানো ইয়েসেনিয়া লারা গুটিয়েরেস। এমন সময় তার উপর এলোপাতারি গুলি চালায় মোটরসাইকেল আরোহী কয়েকজন ব্যক্তি। এ ঘটনায় আরও 3 জন নিহত সহ গুরুতর আহত হয়েছে 3 জন। প্রচারণার সময় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে ছিলেন ইয়েসেনিয়া, ফলে হত্যার দৃশ্য সরাসরি সম্প্রচার হয় ফেসবুক লাইভে। যমুনা আইডিসকে পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।